আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে মঙ্গলবার দিন গত রাত 2:10 তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হন। জানা গেছে তিনি নিক্কেই সম্মেলনে অংশ নেবেন। প্রধান উপদেষ্টার জাপান সফরে 50 থেকে 75 কোটি ডলার বা 100 কোটি ডলারের সহযোগিতা আশা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এর মধ্যে 50 কোটি ডলার হবে বাজেট সহায়তা। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এছাড়াও মহেশখালী মাতারবাড়ি প্রকল্প বাস্তবায়নে 1400 কোটি ডলার আনারও লক্ষ্য থাকবে এই সফরে। বিএনপির 3 প্রধান অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ আজ সকাল থেকে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন নেতাকর্মী সহ সমর্থকরা। সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক প্রস্তুতি, উৎসাহ, উদ্দীপনা। আয়োজক সংগঠনগুলোর দাবি, সমাবেশে অন্তত 15 লাখ তরুণের উপস্থিতি লক্ষ্য করা যাবে, যা হবে একটি ঐতিহাসিক শক্তির প্রদর্শন। এই সমাবেশের মাধ্যমে বিএনপির তরুণরা রাজনৈতিক মাঠে নিজেদের সক্রিয়তা ও উপস্থিতির বার্তা দিতে চায়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হবেন, পাশাপাশি বিএনপির সিনিয়র নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন। 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষ এবং এই তরুণ সমাজ, যুব সমাজ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে এবং আমরা আশাবাদী এই তরুণ নির্ভর বাংলাদেশী আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। আমরা একটা ইনক্লুসিভ ভূমিকা রাখতে চাই, যেখানে প্রত্যেকটি মানুষ তার নিরাপত্তার স্বাধীনতা পাবে, তার কথা বলার ফ্রিডম পাবে। সবকিছুতেই আমরা একদম দারুণ ভূমিকা রাখতে চাই। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রুবেল, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ নিয়ে কি বলছেন নেতাকর্মীরা, জানাবেন। ফারিয়া, আসলে তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে আপনি জানেন আমার নয়াপল্টনে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। যে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হওয়ার কথা বিকেল 3টায়, কিন্তু সকাল থেকেই নেতাকর্মীরা যে তার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে ভিড় করেছে। আবার পেছনের ছবিটি দেখলে সেটি তা বেশ স্পষ্ট। আমরা যদি পেছনে দেখানোর চেষ্টা করি, নয়াপল্টন থেকে আরামবাগ বা মতিঝিল পর্যন্ত যে সড়কটি, এই সড়কটি লোকারণ্য ইতিমধ্যে হয়ে গেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে মতিঝিল পর্যন্ত লোকজন আসতে শুরু করেছে এবং এই পাশটিতে নাইটেঙ্গেল মোড়, কাকরাইল থেকে শুরু করে আমরা দেখেছি যে শাহবাগ পর্যন্ত লোকজন জড়ো হচ্ছে এবং সমাবেশ যেহেতু বিকেলে, সেই সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, সিলেট, ময়মনসিংহ এবং ফরিদপুর এই 4 বিভাগের তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে বিএনপি একটি বড় গণজমায়েতের চেষ্টা করছে। তারা আজকে তাদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে। বিএনপি তারা মনে করছে নির্বাচনের আগে এটি একটি বড় শোডাউন এবং তাদের যে জনসম্পৃক্ততা, তার সক্ষমতা জানান দেওয়ারও একটি চেষ্টা বলছেন কেউ কেউ। তবে এই সমাবেশকে কেন্দ্র করে তারা একটি বার্তা দিতে চায় সরকারকে, যে বিএনপি, যেহেতু আপনারা জানেন যে বিএনপি আগামী ডিসেম্বরে নির্বাচনের দাবিতে অনড় বিএনপি এবং সরকার কিন্তু ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের দাবিতে এখন পর্যন্ত অনড় এবং এই নির্বাচনকে কেন্দ্র করে এই তারুণ্যের সমাবেশ বিএনপি একটি বার্তা দিতে চায় সরকারকে, যে তাদের যে জনসম্পৃক্ততা এবং মানুষের যে দাবি, মানুষের যে চাওয়া, সেই চাওয়াটাকে তারা প্রাধান্য দিয়ে তারা বোঝাতে চায় যে তাদের যে উপস্থিতি, সেটিও কিন্তু একটি বড় উপস্থিতি তারা জানান দেওয়ার চেষ্টা করছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা অন্তত 15 লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে চায় আজ ঢাকা। কারণ তারুণ্যের সমাবেশ আপনারা নিশ্চয়ই দেখেছেন, চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ার পর এটি সবার সবচেয়ে বড় তারুণ্যের সমাবেশ করতে চায় বিএনপি এবং এই উপলক্ষে গতকাল তারা একটি সেমিনারও করেছে এবং সেমিনারের পরবর্তীতে আজকের এই সমাবেশ থেকেই তারা একটি কড়া বার্তা দিতে চায়, কঠোর বার্তা দিতে চায় যে আগামী ডিসেম্বরেই নির্বাচনের যে যৌক্তিকতা, সেটিও তুলে ধরতে চায় আজকের এই তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে। প্রচণ্ড গরম উপেক্ষা করে 4 বিভাগের ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের
নেতারা উপস্থিত হতে শুরু করেছে নয়াপল্টনে, এবং নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেখানে মঞ্চ প্রস্তুত করা হয়েছে তার আশপাশে নেতা কর্মীদের উপস্থিতি আমরা দেখেছি সরব। এবং আজকে ঢাকায় একটি বড় গণজামায়াতকে কেন্দ্র করে সড়কগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে গাড়ি চলাচল নিশ্চিত করার জন্য বিএনপির পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আসার পথে সড়কে দেখতে পেয়েছি পুলিশের সাথে সেনা সদস্যরাও সড়কে গাড়ি চলাচল নিরাপত্তা নিশ্চিত করার জন্য, অর্থাৎ নির্বিঘ্ন করার জন্য কাজ করছেন। তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা একটি শান্তিপূর্ণ সমাবেশ করবে এবং এই সমাবেশে তাদের নির্বাচনের যে যৌক্তিকতা ডিসেম্বরে সেটি তারা আজকে তুলে ধরতে চায়। এই ছিল আমার কাছে তারুণ্যের সমাবেশের প্রস্তুতির সবশেষ খবর। ফারিয়া। রুবেল, আপনাকে ধন্যবাদ। দুর্নীতির মামলায় 3 বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের রায় ঘোষণা হবে আজ। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ গত সোমবার রায় ঘোষণার এদিন ধার্য করেন। আদালতে জোবাইদা রহমানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল ও জাকির হোসেন ভূঁইয়া। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। এর আগে 2 দিন আপিল শুনানির পর রায়ের এদিন ধার্য করা হয়। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালে তারেক রহমান, জোবাইদা রহমান সহ 3 জনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। মামলায় তারেক রহমানকে 9 বছর ও জোবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ না পড়াতে করা রিট খারিজের বিরুদ্ধে আপিল শুনানির জন্য দিন ধার্য রয়েছে আজ। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগে হবে এই শুনানি। এর আগে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে করা রিট খারিজের বিরুদ্ধে আপিল করেন রিটকারী। গত 22 মে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। এই আদেশের ফলে শপথ পড়াতে বাধা নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবীরা। আর রিটকারীর আইনজীবী জানান, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মেয়র হিসেবে শপথ নেওয়ার সুযোগ নেই। ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত নেতাদের উপর জুডিশিয়াল কিলিং চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলাম। বলেন, মিথ্যা মামলা ও অভিযোগে তাদের ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল। সকালে শাহবাগে মানবতা বিরোধী অপরাধের মামলায় কারামুক্ত হয়ে এইসব মন্তব্য করেন তিনি। এর আগে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কারামুক্তির সময় তাকে বরণ করে নেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাতে চাই। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা অগ্রণী ভূমিকা পালন করছেন। এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন। আমরা এই ক্রেডিট, মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকবো, জাতির প্রয়োজনে এক পথে হাঁটবো এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে চলমান আন্দোলন একদিনের জন্য স্থগিত করায় স্বাভাবিক রয়েছে সচিবালয়ের কার্যক্রম। বুধবার সকাল থেকে কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ দপ্তরে অফিস করেন। এদিকে কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে মন্ত্রী পরিষদ সচিবের সাথে ভূমি সচিবের নেতৃত্বে পর্যালোচনা কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে ভূমি সচিব এস.এম. সালেহ বলেন, মন্ত্রী পরিষদ সচিব প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানানোর পর পরবর্তী সিদ্ধান্ত আসবে। আগামী 31 মে প্রধান উপদেষ্টা ঢাকায় ফেরার কথা রয়েছে। এদিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির আরটিভিকে জানান, আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার রিয়াজ হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে নতুন করে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের এক আদালত এই আদেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা।
পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত তাদের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া এদিন যাত্রাবাড়ী থানা হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও জুনায়েদ আহমেদ পলক, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আতিকুল ইসলামকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানের শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু ও তার 3 সহযোগী গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার বিকেলে মোহাম্মদপুরের বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বসিলা সেনা ক্যাম্প থেকে একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র অপহরণ, চাঁদাবাজি ও ভূমি দখল সহ 15টিরও বেশি মামলা রয়েছে। এদিকে মধ্যরাতে রাজধানীর পুরান ঢাকার আগা সাতেক রোডের 5 দোকানে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনী বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। অভিযানে 1978 বোতল সালসা, একটি মোটরসাইকেল এবং 10 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগরে মাদক বিক্রির সময় হাতে নাতে ধরা পড়েছে একাধিক মামলার সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী রাসেল হাওলাদার। পরে উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে তার 2 চোখ উপড়ে ফেলে। গেল রাতে উপজেলার বাগড়া ইউনিয়নের মাগডাল এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত 8টার দিকে মাদক কেনা বেচার সময় রাসেল হাওলাদারকে ধরে ফেলে এলাকাবাসী। উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে মারধর করে এবং এক পর্যায়ে তার 2 চোখ উপড়ে ফেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার করেন। সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা সীমান্তে নারী, শিশুসহ আরও 52 জনকে পুশিন করেছে বিএসএফ। পুশিন করা 52 অনুপ্রবেশকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাতে মোকামপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় বিএসএফ কর্তৃক নারী, পুরুষ সহ 32 জনকে এবং ভোরে একই উপজেলার মিনাটিলা সীমান্ত এলাকা দিয়ে নারী, শিশু সহ 20 জনকে পুশিন করে। এদিকে লালমনিরহাটের 3 উপজেলার 5 সীমান্ত দিয়ে অন্তত 38 নারী, পুরুষ ও শিশুকে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে তাদের বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়, তবে বিজেপি ও স্থানীয় গ্রামবাসীদের বাধায় তা ব্যর্থ হয়। পাবনার ঈশ্বরদীতে এখনো জমে ওঠেনি কোরবানির পশুর হাট। পৌর এলাকার অরণকোলা হাটে গরু, মহিষের ব্যাপক আমদানি থাকলেও হাটটি অনেকটাই ক্রেতাশূন্য। প্রান্তিক খামারি ও ব্যবসায়ীরা বলছেন, বেচাকেনা খুব কম হচ্ছে, 2-1টি পশু বিক্রি হলেও খুবই কমে বিক্রি করতে হচ্ছে। তবে এখনো পর্যন্ত ঈশ্বরদীর কোনো পশুর হাটে ভারতীয় গরু দেখা যায়নি। এতে কিছুটা স্বস্তিতে রয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও খামারিরা। এদিকে ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় পশুর হাট যশোরের 7 মাইল পশুর হাটে এবার ক্রেতার সংখ্যা অনেক কম। জেলার বিভিন্ন অঞ্চল থেকে খামারিরা নিয়ে এসেছেন নিজ খামারে উৎপাদিত গরু, ছাগল ও মহিষ। বড় ব্যবসায়ী ছাড়াও অনেক ছোট খামারি ও চাষিরা অংশ নিচ্ছেন এই হাটে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে কালিয়াকৈরের একটি পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। কামাল, হাটে পশুর দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। ফারিয়া, ঈদের দিন যত গনিয়ে আসছে ততই কিন্তু এই পশুর যে হাটগুলো রয়েছে সেই হাটগুলো কিন্তু বেচাকেনায় জমে উঠেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের কালিয়াকৈর চাপার ইউনিয়নের চেয়ারম্যান বাজার। এখানে একটি পশুর হাট রয়েছে। আপনাকে বলি যে এই গ্রামগঞ্জের যে পশুর হাটগুলি রয়েছে মূলত 1টা থেকে 1:30টার পর থেকেই কিন্তু এগুলো বেচাকিনি কিন্তু জমে ওঠে। আমি এখানে সকাল থেকেই রয়েছে ট্রাকে করে এবং বিভিন্ন পিকআপ যুগে গরু আসছে হাটে। আমার পিছনে আমি একটু দেখাই যে এখানে কিন্তু সারিবদ্ধভাবে গরু বেঁধে রেখেছে এবং ক্রেতা এবং বিক্রেতা তারা কিন্তু আস্তে আস্তে মাঠে চলে এসেছেন এবং বিক্রেতার যে তাদের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত আসলে ক্রেতার তেমন সমাগম হয়নি, তেমন বেচাকিনি হচ্ছে না। তবে দুপুরের পরে 2টার পর থেকে কিন্তু এই হাটে গরু বেচাকিনি হবে বলে তারা জানিয়েছেন। তবে আমি একটি কথা আপনাকে বলে রাখি, কালিয়াকৈর উপজেলায়
এবার কিন্তু এই ঈদকে সামনে রেখে মোটা তাজাকরণের ঈদের গরু বিক্রির জন্য প্রায় 20,000 গরু প্রস্তুত করা হয়েছে। তবে খামারিদের সাথে আমি কথা বলেছি যে উপজেলা যে প্রাণী সম্পদ রয়েছে তিনি কিন্তু যে বিভিন্ন খামার রয়েছে তেমন তাদেরকে পরামর্শ দেয়নি, তাদের ব্যক্তিগত পরামর্শ এবং তাদের সেবাই কিন্তু এবার এই কালিয়াকুরে যে পশু রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত করা হয়েছে। তবে আপনাদেরকে বলি যে বড় গরুর চেয়ে কিন্তু ছোট গরুর চাহিদা এখানে বেশি দেখা যাচ্ছে। জি ফারিয়া, এই ছিল কালিয়াকুর থেকে পশুর হাট নিয়ে সর্বশেষ খবর। কামাল, আপনাকে ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ দুপুর 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।